সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন মাহবুব মোর্শেদ, লেখক এবং ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস, এবং আমার সঙ্গে আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশচন্দ্র রয় সাহস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। ইতিহাস সাক্ষ্য দেয়, ক্ষমতালোভী কোনো শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই জনমনে জন্ম নেয় প্রতিরোধের অগ্নিবীজ। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন সহ দেশ বিদেশের বিভিন্ন শাসক বিভিন্ন সময়ে মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করেছে। ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা তুলে ধরি বিভিন্ন সময়ে নাগরিক অধিকার ভুলুণ্ঠিত হওয়ার চিত্র। এ আলোচনার মাধ্যমে আমরা চিহ্নিত করব গত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ, খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 11 ডিসেম্বর 2024। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কী ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 ক্রসফায়ারের তদন্ত চাই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দুর্নীতি কমাতে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবসায়ীদের চাঁদা বন্ধ করতে হবে, দুদক চেয়ারম্যান। আওয়ামী লীগের সমর্থন পরিচয়ে লাঘাটা নদী থেকে অবৈধ বালু উত্তোলন। 2010 হাসিনার পরিবারের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন বিএনপি। শেয়ার বাজারের দরপতনের ঘটনায় রাজধানীতে বিনিয়োগকারীদের বিক্ষোভ। 2011 পিপিপির অধীনে পদ্মা সেতু হবে প্রধানমন্ত্রী। গুপ্ত হত্যা থামছে না, জনমনে উদ্বেগ। পথচারী বিশ্বজিৎ হত্যায় জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়া সত্ত্বেও তাদের বাঁচাতে মরিয়া পুলিশ। 2012 দেবোত্তর সম্পত্তি ব্যবস্থাপনায় বোর্ড ও কার্যালয় হচ্ছে। অবহেলায় রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, র্যাবের জন্য বরাদ্দ 7 একর, গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। ভারতীয় পণ্য পরিবহনে ভর্তুকি দেবে বাংলাদেশ। 2013 যারা বলে গডফাদার তাদের বিচার হবে এবার, শামীম ওসমানের সমাবেশ। টেকনাফে 5 কোটি টাকার ইয়াবা জব্দ, সাংসদ বদির ভাই প্রধান আসামি। ভিত দুর্বল হয়ে পড়েছে বেসরকারি ব্যাংকের। 2014 মূসক আইন নিয়ে মুখোমুখি ব্যবসায়ী ও এনবিআর। নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনায় 3 কর্মকর্তা সহ র্যাবের 21 সদস্য জড়িত। 2015 ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে মন্ত্রী সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাদের উপর চাপালো ইসি। রাজাকারের তালিকাভুক্ত ও অমুক্তিযোদ্ধারাও পেয়েছেন মুক্তিযোদ্ধার সনদ ও ভাতা। বিলবোর্ডে খুনের মামলা প্রত্যাহারের দাবি সন্ত্রাসী। 2016 সংবিধানের 116 অনুচ্ছেদ সরানোর আহ্বান প্রধান বিচারপতি। সরকারি সেবা নিতে দুদকের গণশুনানি, সেবা বঞ্চিতদের ক্ষোভে কোণঠাসা কর্মকর্তারা। তীব্র খাদ্য সংকটে থাকে 3 জেলা। তিতাস গ্যাসের 516টি অবৈধ বিতরণ লাইনের স্পট চিহ্নিত। 2017 অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের ফলে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ক্ষতির মুখে বাংলাদেশ, বিশ্বব্যাংকের বাংলাদেশ পরিবেশ সমীক্ষা প্রতিবেদন। ফিরিয়ে দিন, নয় জবাব দিন, গুমের শিকার 29 পরিবারের সদস্যদের দাবি। বুয়েট ও এলজিইডির যৌথ গবেষণা, সড়কের প্রচলিত নকশাতেই বাড়ছে দুর্ঘটনা। 2018 একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গণমাধ্যমের কণ্ঠরোধ করার খেলায় মেতে উঠেছে। বিবৃতিতে ফেডারেল সংবাদ ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। নির্বাচনে বরাদ্দ 700 কোটি, শুধু আইন শৃঙ্খলা বাহিনী চায় 1000 কোটি টাকা। 2019 4 কোটি টাকা ঋণ আত্মসাৎ মামলায় সাবেক প্রধান বিচারপতি সিনহা সহ 11 জনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র। থার্ড টার্মিনাল at Dhaka Airport project cost escalate by টাকা 7,788 crore before it start. 2020 রাইফেলের লাইসেন্সে 53 উজি পিস্তল বিক্রি। করোনাকালীন সুরক্ষা তহবিল, ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা হয়নি এখনো। 2021 মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞায় বেনজির ও র্যাব প্রধান। দেশে অন্যরকম বিচার ব্যবস্থা চালুর প্রয়াস চলছে, আইন ও সালিশ কেন্দ্র। টর্চার, ইন্টিমিডেশন বিকাম কমন অ্যাট জেইউ হল। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, র্যাব ও 6 কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা। 2022
মিছিল সভায় সতর্ক পাহারা আওয়ামী লীগ, ফোন ঘেঁটে 12 জনকে পুলিশে দিল ছাত্রলীগ। অর্থ বছরের প্রথম 4 মাসে সঞ্চয়পত্রের নিট বিক্রি নেতিবাচক। 2023 কৃষি ও ব্যবসা ছেড়ে রাজনীতিতে বনমন্ত্রী, নির্বাচনী হলফনামা, নৌ প্রতিমন্ত্রীর নগদ টাকা 1 লাখ থেকে 2.5 কোটি। শুরুতেই মাহবুব মোর্শেদ ভাই, আপনার কাছ থেকে শুনতে চাই। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, ভারতীয় পণ্য পরিবহনে ভর্তুকি দেবে বাংলাদেশ। বাংলাদেশ কেন ভর্তুকি দিতে যাবে ভারতীয় পণ্য পরিবহনে? সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক আবারও আলোচনায় চলে এসেছে, বিশেষ করে আমাদের আগরতলায় বা আমাদের দূতাবাসে উপদূতাবাস সেখানে হামলার পর ভারত বাংলাদেশ সম্পর্ক আবার নতুন করে আলোচনায় এসেছে। এবং আপনি জানেন যে বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তারা ভারতের সঙ্গে একটা নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করছিল। তারা সব ক্ষেত্রেই ভারতের স্বার্থকে প্রাধান্য দিচ্ছিল, কিন্তু একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সবসময়ই অধিকার হলো যে প্রতিবেশীর সঙ্গে একটা সমতা ভিত্তিক, একটা সম্মান এবং মর্যাদা ভিত্তিক সম্পর্ক। গত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনের আমলে আমরা সবসময়ই আমাদের যে জাতীয় স্বার্থ সেটা ভুলুণ্ঠিত হতে দেখেছি, এবং সবসময়ই ভারতের স্বার্থই আমাদের জাতীয় স্বার্থের উপরে স্থান পেয়েছে। এটার কারণ কি ছিল আসলে? এটার কারণ হলো যে এই বিগত আওয়ামী লীগ সরকার 3 দফা পাতানো নির্বাচনের মধ্য দিয়ে, তারা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে, ডামি নির্বাচনের মধ্য দিয়ে, একতরফা এবং রাতের ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতায় ছিল। এবং তাদের ক্ষমতার থাকার পেছনে যারা মূল ভূমিকা পালন করেছে, এখানকার পেশি শক্তিও তারা ব্যবহার করেছে, যারা অস্ত্রধারী বাহিনী তাদেরকে তারা ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে। কিন্তু তাদের এই টিকে থাকার পেছনে আন্তর্জাতিক যে শক্তিগুলো তাদেরকে পেছন থেকে মদত দিয়েছে, তাদের মধ্যে অগ্রগণ্য হলো ভারত। এবং ভারত এই সমর্থন দেওয়ার বিনিময়ে তাদের স্বার্থটা উদ্ধার করে নিয়ে গেছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশের যে স্বার্থ সেটাই কিন্তু সব ক্ষেত্রে ভুলুণ্ঠিত হয়েছে, এবং এই স্বার্থ কোনোভাবেই রক্ষিত হয়নি। মনে করেন আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে একটি রাষ্ট্রের অর্থনীতি কিন্তু মজবুত হয়। সেক্ষেত্রে ভারতীয় পণ্য বাংলাদেশের মধ্য থেকে পরিবহনের ক্ষেত্রে বাংলাদেশ যদি এরকম ভর্তুকি দিতেই থাকে, তাহলে শুধু এই ভর্তুকি নয়, দুর্বল হয়ে যায় না? যেমন আমরা জানি যে চিটাগাং পোর্ট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল, সেখানে ভারতকে অগ্রাধিকার দেওয়া হবে, এবং তারা নামমাত্র একটা ট্যারিফ পরিশোধ করে সেই পণ্য খালাস করতে পারবে, এবং পরিবহনের ক্ষেত্রেও তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দেওয়া হবে, এরকম কিন্তু ছিল। এবং অন্যান্য সব ক্ষেত্রেই শেখ হাসিনা তিনি কিন্তু সংবাদ সম্মেলনে বলেছেন যে ভারতকে যা দিয়েছি সেটা ভারত আজীবন মনে রাখবে, এরকম কথা তিনি বলেছিলেন। এবং আমরা পরবর্তীতে জানি যে এটা হলো ভারত হলো সেই স্বার্থটা লঙ্ঘিত হওয়ায়, সেই স্বার্থটা তার যে স্বার্থ ছিল বাংলাদেশে, সেই স্বার্থ যখন এখন পূরণ হচ্ছে না, তখন কিন্তু তারা বাংলাদেশ বিরোধী নানান রকমের প্রচারণা শুরু করেছে। বাংলাদেশ বিরোধী যে প্রচারণা তারা করছে, সেই প্রচারণার কিন্তু একটা বড় কারণ হলো যে এখানে তাদের যে বন্ধু এবং তাদের যে নতজানু সরকার, সেটি যখন পতন ঘটেছে, তখনই কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে সেই প্রচারণা চালাচ্ছে, এবং তাদের যে অ্যাপারেটাস বাংলাদেশে আছে তাদেরকে সক্রিয় করে তুলেছে, এবং অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করার জন্য তারা কিন্তু নানাভাবে তাদের তৎপরতা এবং কাজ চালিয়ে যাচ্ছে। গণেশচন্দ্র রায় সাহস। আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, ক্রস ফায়ারের তদন্ত চাই জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। দৈনিক প্রথম আলোর খবর ছিল একটি। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে আপনি মনে করেন কি ছাত্র রাজনীতি বা ছাত্র সংগঠনগুলো কোনো ভূমিকা রাখতে পারে কিনা, বা তখন রাখতে পারেনি কেন? নেত্র নিউজের যে একটা পরিসংখ্যান ছিল, এবং গত জুলাই আগস্টের যে আন্দোলন সংগ্রাম এবং সেই আন্দোলনের নিহতের সংখ্যা মিলালে আপনি দেখবেন প্রায় 5000 শহীদ হয়েছেন, মানে ক্রস ফায়ারের শিকার হয়েছেন। এই ক্রস ফায়ারে অবশ্যই একটি তদন্ত কমিশন গঠন করা উচিত। এবং আপনি দেখবেন এক্ষেত্রে আপনি তো একজন ছাত্র নেতা, এখনো ছাত্র রাজনীতি করছেন ক্যাম্পাসে, আপনাদের কিছু করণীয় আছে কি? আমাদের তো অবশ্যই করণীয় আছে। করণীয় আছে? আমরা ছাত্র সংগঠন হিসাবে কিভাবে শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়, এবং শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করলে সচেতনতা বৃদ্ধি করা যায়, এবং সেখানে ক্রস ফায়ারকে কেন্দ্র করে যে ভীতিকর পরিবেশ
যে বিগত 16 বছরে তৈরি হয়েছিল, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা যদি একটি শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করে ক্রস ফায়ারের নেগেটিভ দিকগুলো তুলে ধরতে পারি। এবং আপনি দেখবেন ছাত্র সংগঠনগুলো তো রাষ্ট্রীয় কোনো বাহিনী না, ছাত্র সংগঠনের কাজেই হলো জনসচেতনতা, ছাত্রবান্ধব ক্যাম্পাস, মানে শিক্ষার্থী সমাজকে বান্ধব বদলে দেয়া। সমাজকে বদলে দেয়া। আমি যেটা মনে করি, আপনি দেখে থাকবেন কিছুদিন আগে অর্থনৈতিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক বিষয়ে সিপিডির পক্ষ থেকে একটা শ্বেতপত্র দেওয়া হয়েছিল। আমি বিশ্বাস করি আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে, আমি ব্যক্তিগতভাবেও মনে করি অতি দ্রুত সময়ের মধ্যে ক্রস ফায়ারের তদন্ত কমিশন বা এইরকম একটি মানে আমাদের যে শ্বেতপত্র প্রকাশ করা এবং নেত্র নিউজ এবং জুলাই আগস্টের যে হত্যার যে মানে ভুক্তভোগী যারা, তাদের যথাযথ তথ্য কিভাবে মানে প্রকাশ করলে ভালো হয়, সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করলে তখনই আপনার তদন্ত কমিশন কাজে লাগবে। বাংলাদেশে ক্রস ফায়ারের মতো আর একটা পরিবেশ মানে ফেসিবাদী চরিত্র যাতে সামনে বিস্তার লাভ করতে না পারে, এবং সমাজে সব সময় শিক্ষার পরিবেশ নিশ্চিত থাকলে মানে সব কিছুর মূল্যেই কিন্তু শিক্ষা, একেবারে মূল মন্ত্রই শিক্ষা। সেক্ষেত্রে বিগত ফেসিবাদী আমলে আপনারা দেখে থাকবেন শিক্ষার অবস্থাটা কি ছিল। এখানে শিক্ষার পরিবেশ ছিল এমন মুজিববাদের বন্দনা করা। ক্রস ফায়ারের পথ বেছে নিলে তার যে ফেসিবাদের চরিত্র সেটাকে প্রলম্বিত করা যাবে। মানুষের মধ্যে ভীতির সঞ্চার হলে আপনি দেখেন 2014 সালে বিনা ভোটের নির্বাচন, 2018 সালে আপনার নিশিরাতের নির্বাচন, এবং 2024 সালে আমরা কি দেখলাম, দামি নির্বাচন। এই সব নির্বাচনে যদি আপনার নির্বাচিত হয়ে আসতে হয়, মানে তথাকথিত নির্বাচিত হয়ে আসতে হয়, তখন তো আপনার ভীতির সঞ্চার করতে হবে। একমাত্র ক্রস ফায়ারের মাধ্যমে মানুষের মধ্যে ভীতির সঞ্চার করানো যায়, এবং মানুষের মধ্যে যখন ভয়ের সৃষ্টি হয়, এবং বিগত সরকারের দেখবেন আপনি এমন কোনো বাহিনী নেই, পুলিশ, র্যাব, বিজিবি, ক্রস ফায়ারেই একমাত্র মাধ্যম এই হাসিনা মতো ফেসিবাদী চরিত্রকে প্রলম্বিত, ক্ষমতার মসনদে টিকে থাকার একমাত্র মাধ্যম ছিল ক্রস ফায়ার। এবং হত্যার হুমকির মাধ্যমেই আসলে অ্যাবসলিউটিজম পৃথিবীতে এস্টাবলিশ হয়েছে। যে যে জায়গায় অ্যাবসলিউটিজম বা ফ্যাসিবাদ যেখানেই মাথা তুলে দাঁড়িয়েছে, সেখানে এক ধরনের হত্যার সংস্কৃতি বা হত্যার রাজনীতি দেখা গিয়েছে। ক্রস ফায়ারের মাধ্যমে ভীতি প্রদর্শন করে কোনো সরকারকে টিকিয়ে থাকতে না হয়, এইরকম ফেসিবাদী চরিত্রের যাতে পুনর আবির্ভাব না হয়, আমরা সে ব্যাপারে ছাত্র জনতা, আমরা যারা ছাত্র রাজনীতি শুনবো। সাহস, আপনি আমাদের সাথে থাকেন মাহবুব ভাই। আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, গুপ্ত হত্যা থামছে না, জনমনে উদ্বেগ। এটি কি সমাজকে একটি ভয় ভিত্তিক শৃঙ্খলার দিকে ঠেলে দেয়া হয় কিনা? এই প্রক্রিয়া কি একটি সভ্য সমাজের জন্য অগ্রহণযোগ্য নয় কিনা? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, গুপ্ত হত্যা, জোরপূর্বক অপহরণ এগুলো খুব সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল। এবং সাহস যেটা বললেন যে আওয়ামী লীগ সরকার ভীতির একটা সংস্কৃতি তৈরি করেছিল, সেটা সব ধরনের মানুষের মধ্যে, সব পেশার মানুষের মধ্যেই তারা ভীতি সঞ্চার করতে পেরেছিল। কিন্তু রাজনীতির তো পূর্ব শর্তই হচ্ছে মানুষের কাছে যাওয়া, মানুষকে ভালোবাসা, মানুষকে বুকে টেনে নেওয়া। কিন্তু শেখ হাসিনাও তো একটি দলের রাজনীতি করতেন, তিনি এই উল্টো রাজনীতি কেন করতে গেলেন? তিনি যখন পরিকল্পনা করেছেন যে দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন এবং জবাবদিহিতা বা নির্বাচনের রাস্তায় যাবেন না, তখন কিন্তু তার একটাই অস্ত্র থেকে যায়, সেটা হলো ভয়ভীতি প্রদর্শন করা। এবং আমরা দেখেছি যে এখন যে আমরা কথা বলতে পারছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, টক শোতে, পত্রিকায়, বইয়ে, কবিতায়, এই পরিবেশটা কিন্তু 5ই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই 5ই আগস্টই তৈরি করে দিয়েছে। এখনকার বাস্তবতায় বসে আমরা কিন্তু সেই সময়টাকে যখন স্মরণ করি, তখন দেখতে পারি কীরকম একটা অসহনীয় পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং আপনি জানেন যে এই পরিস্থিতি তৈরি করেই কিন্তু শেখ হাসিনা এবং তার ফ্যাসিস্ট যে রাষ্ট্র কাঠামো, ফ্যাসিস্ট রেজিম, সেটা কিন্তু আমাদের ঘাড়ের উপরে, আমাদের জাতির ঘাড়ের উপরে একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এখানে আরেক রাজনীতিবিদদেরকে তো স্বপ্নের ফেরিওয়ালা বলা হয়, কিন্তু উনি তো ভীতির ফেরিওয়ালার রোল প্লে করেছেন। হ্যাঁ, রাজনীতিবিদরা তো স্বপ্নের ফেরিওয়ালা, তাদেরকে দেখে মানুষ স্বপ্ন দেখে, তাদেরকে ঘিরে মানুষ স্বপ্ন আঁকে। কিন্তু শেখ হাসিনা উল্টো পথে যাওয়ার মূল কারণটি কি ছিল আসলে? মূল কারণ অবশ্যই তারা এমন একটা পরিকল্পনা করেছিল যে বাংলাদেশকে, এই যে ফ্যাসিবাদী যে শাসন ব্যবস্থা, এটার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এক ধরনের ভারতের স্যাটেলাইট স্টেটে পরিণত হয়েছিল।
বাংলাদেশে কিন্তু একটা অলিগার্ক বা ক্রোনি ক্যাপিটালিজম তৈরি হয়েছিল, একটা মুষ্টিমেয় তন্ত্র যেটা আমরা বলি। কিছু অল্প মানুষ তারা এখানকার সম্পদ লুণ্ঠন করে এখানে একটা সুখের রাজ্য এবং এ দেশের বাইরে কিন্তু একটা তারা সুখের রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তারা একটা ব্যবস্থা তৈরি করে ফেলেছিল। আমাদের দেশের সম্পদ তারা ছলে বলে কৌশলে লুণ্ঠন করে বিদেশে তারা হাজার কোটিপতি হিসেবে পরিণত হচ্ছে। এবং আপনারা জানেন যে এই যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তারা যে প্রতিবেদন দাখিল করছে সেখানে কি বিশাল একটা অঙ্ক বেরিয়ে এসেছে। এবং এই যে লুটপাটতন্ত্র এটা এবং এক ধরনের আধিপত্যবাদ এবং বাংলাদেশকে জাতি হিসেবে একটা পিছিয়ে দেওয়া, এরকম একটা ব্যাপার ছিল। এবং এর পেছনে কিন্তু তারা স্বপ্নের কথা যে বলেনি তা নয়, কিন্তু একটা ভ্রান্ত স্বপ্ন তারা দেখিয়েছে। মানে প্রকারান্ত মানুষের স্বপ্ন লুট করেছে, মানুষের স্বপ্ন লুট করেছে, তার সম্পদ লুট করেছে, তার রাজনীতি লুট করেছে, তার ভোটের অধিকার লুট করেছে, তার গণতন্ত্র লুট করেছে এবং সর্বোপরি একটা ভয়ের সংস্কৃতি। মানুষ নিজে নিজেই ভয় পেতে তার শুরু করেছিল। তারা এমন একটা ভয়ের রাজত্ব কায়েম করেছিল যে ভয় না দেখালেও মানুষ ভয় পেতে শুরু করেছিল। নিজের মনেই একটা ভয় কল্পনা করে, যেভাবে ভূতের ভয় মানুষ পায়, যে নিজের মনেই একটা অন্ধকার রাত এক চলতি পথে হাঁটতে গিয়ে নিজে নিজেই ভয় পেতে থাকে, ওরকম গা ছমছম করে ওঠে। আওয়ামী লীগ শাসন আমলে সেরকমভাবেই একটা গা ছমছমে পরিবেশ তৈরি করেছিল তারা, এবং মানুষ নিজে থেকে ভয় পেতে শুরু করেছিল। আওয়ামী লীগ আমাদেরকে জাতি হিসেবে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে তাদের শাসন ব্যবস্থার প্রভাব প্রত্যেকটা মানুষের ব্যক্তি জীবনকে পর্যন্ত প্রভাবিত করেছে। মানুষের ব্যক্তিগত শান্তি নষ্ট হয়েছে, পারিবারিক শান্তি নষ্ট হয়েছে, জেল জুলুম জরিমানা নানান রকমের হয়েছে। কিন্তু দেখবেন যে যারা এর মধ্যে এই সরাসরি প্রত্যক্ষ নিপীড়নের শিকার হয়নি তারাও নানান রকমের ট্রমাটাইজ, নানাভাবে তারা হলো মানে এইটার ভুক্তভোগী, বেরোতে চায় মানুষ, এই ট্রমা থেকে বেরোতে চায়। কিন্তু আমরা বের হওয়ার আসলে পথ কি? এই ট্রমা থেকে বের হওয়ার পথ হলো যে মানুষকে গণতান্ত্রিক পরিবেশ, তাকে মুক্ত পরিবেশ, কথা বলার পরিবেশ, মুক্তভাবে কাজ করার পরিবেশ, স্বাধীনতার প্রকৃত স্বাদ, স্বাধীনতার প্রকৃত স্বাদ যেটা, সেটা দিতে হবে। 15-15.5 বছরের যে একটা সিন্দাবাদের ভূত, সেটা যখন ঘাড় থেকে নেমে যাবে, ওইটার তো একটা ব্যথা আছে, বেদনা আছে, রেশ আছে। সেটা যখন নেমে যেতে শুরু করবে একটা সময় কিন্তু লাগবে, সেই সময়টা আমাদের দিতে হবে। এটা হলো পুনর্গঠন, নতুন করে প্রস্তুতি, এবং সেখানে আমাদের প্রত্যেকের দায় আছে, প্রত্যেকের দায়িত্ব আছে যে আমরা হলো সেই জায়গাটায় এগিয়ে যাব এবং নিজেদেরকে একটা নতুন অভিযাত্রা বাংলাদেশে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা এবং জনতা, ছাত্রদের ডাকে আসা জনতা, তারা যেভাবে একটা পরিবর্তন সূচনা করেছে যেটা আমরা ভাবতেও পারিনি, আমরা মনে প্রাণে চেয়েছি, কিন্তু স্বপ্ন ছিল সম্ভব, এটি আসলে সম্ভব, এটা আমরা বিশ্বাস করতে পারিনি, কিন্তু সেটাই ঘটেছে। আমরা সবাই প্রত্যেকেই নানাভাবে চেষ্টা করেছি, কিন্তু ফাইনালি ছাত্ররা যখন ডাক দিয়েছে তখন কিন্তু আমরা নির্দ্বিধায় তাদের পেছনে গিয়ে দাঁড়িয়েছি এবং গোটা জাতি তাদের পিছনে দাঁড়িয়েছে এবং একটা মুক্তির একটা আস্বাদ এসেছে। সেটাকেই আমরা বলবো যে এটাই আমাদেরকে সামনে নিয়ে যাবে, এটাই আমাদের পরিণত হতে সময় দিতে হবে। জি জি, মাহবুব ভাই, আপনার কাছ থেকে শুনবো সাহস। আরেকটি সংবাদের শিরোনাম দেখলাম, পথচারী বিশ্বজিৎ হত্যায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়া সত্ত্বেও তাদের বাঁচাতে মরিয়া পুলিশ। দৈনিক প্রথম আলোর একটি খবর ছিল। বিশ্বজিৎ হত্যার ঘটনায় জড়িতদের বাঁচানোর জন্য চেষ্টা কিভাবে ছাত্র রাজনীতির নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। বিশ্বজিৎ হত্যার কাণ্ড ঘটেছে 2012 সালের 9 ডিসেম্বর। সেদিন সারা বাংলাদেশে হরতাল চলছিল, বিরোধী দলীয় অবরোধ কর্মসূচি চলছিল এবং বিশ্বজিৎ ছিল একজন পথচারী এবং ওইখানে এবং একজন দর্জির দোকানের কর্মচারী। সে রাস্তা দিয়ে যাচ্ছিল, ওইখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং সরকারি কবি নজরুল কলেজ ছাত্রলীগ প্রথমে আইনজীবীদের আক্রমণ করে এবং ওই আক্রমণের সাথেই বিশ্বজিৎ হেঁটে যাচ্ছিল, পার হচ্ছিল। তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এটা অবশ্যই ছাত্র রাজনীতির জন্য কালো অধ্যায়। এবং তাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকেও তো বাঁচানোর চেষ্টা করা হয়েছে। তাদেরকে বাঁচানোর চেষ্টা শুধু করাই হয়নি, প্রথম দিকে আইওয়াস
বিচারের নাম বিচারের নামে আইহস। আপনি দেখবেন 2-1 বছর পর পর যাবজ্জীবন ছিল কয়েকজনের, কয়েকজনের ফাঁসি, ম্যাক্সিমাম জনদের হচ্ছে কি আপনার খালাস দেওয়া হয়েছে। এটা অবশ্যই আমাদের জন্য একটা কলুষিত অধ্যায়। ফেসিবাদী হাসিনা তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য রাষ্ট্রপতির যে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমার মাধ্যমে মানে ছাত্রলীগকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল, ছাত্রলীগ চাইলে মারতে পারবে, ছাত্রলীগ চাইলে চাপা দিয়ে কোপাতে পারবে, ছাত্রলীগ চাইলে এমন কিছু পারবে না, বাংলাদেশেই ছিল না। কিন্তু এটি তো ছাত্র রাজনীতির ইতিহাসকে যদি কলুষিতই করে সেটি তো কাটিয়ে উঠতে হবে। কিন্তু এই ছাত্র রাজনীতিকে তারা কলুষিত করেছে, এখান থেকে কাটিয়ে তো উঠতে হবে। এখান সেই থেকে কাটানোর পথ কি? সাধারণ মানুষ, আপনার বক্তব্য অনুযায়ী সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা বা ভুল ধারণা, আপনার বক্তব্য অনুযায়ী যদি বলি, জন্ম নিয়েছে। এই ধারণা কাটানোর পথ কি? মানে বিগত 15 বছরে ছাত্রলীগ যেভাবে চাঁদাবাজি, খুন, গুম, তারপর হত্যা, মানে এমন কোনো নির্যাতন নিপীড়ন নাই, গেস্ট রুম কালচার থেকে শুরু করে জোর করে মিছিলে নিয়ে গিয়া এমন কোনো নির্যাতনের যন্ত্র নেই যে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর করতো না। মানে সাধারণ শিক্ষার্থীদের একটা ট্রমাটাইজড করে ফেলেছিল। মানে সাধারণ শিক্ষার্থীদের একটা ট্রমারকে কিভাবে কাটানো যায়, এই জন্য ট্রমা মানে ছাত্র রাজনীতি মানেই এক ধরনের হ্যাঁ মারামারি, হ্যাঁ বিশৃঙ্খলা। আমরা কিন্তু পরবর্তীতে পরিস্থিতিতে আমরা এই একটা বিষয় ফেস করতেছি। আমাদের আচার আচরণ, চাল চলন এগুলো অবশ্যই নিয়ন্ত্রিত হতে হবে। মাহবুব ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি, আপনার কাছ থেকে আবারও শুনবো। মাহবুব ভাই, আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, গণমাধ্যমের কণ্ঠ রোধ করার খেলায় মেতে উঠেছে বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা কি ধরনের পদক্ষেপ নিতে পারতেন, তখন নেননি কেন? আওয়ামী লীগ সরকারের আমলে যেটা হয়েছে যে গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছিল, সেটা শুরু হয়েছিল কিন্তু শুরুর দিকের ঘটনা ছিল সাগররুনি হত্যাকাণ্ড। আপনি জানেন যে এই সাংবাদিক দম্পতিকে বাসায় গিয়ে খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং এরকম একটা ঘটনার পর মানে সাংবাদিকদের যে মধ্যে যে ভীতি ছড়িয়ে পড়েছিল সেটা কিন্তু আজও কাটেনি। যে একটা সাংবাদিক দম্পতির ঘরে গিয়ে তাদের শিশু সন্তানের সামনে তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই দৃশ্য, তারপরের দৃশ্য মানুষের মধ্যে কিন্তু মনের মধ্যে আঁকা হয়ে গিয়েছিল। ফলে সাংবাদিকদের কণ্ঠরোধের যত চেষ্টা সেগুলো কিন্তু সবই সফল হয়েছিল। না, এখানে আপনি জানেন মতান্তর আছে, কিন্তু শুধুমাত্র যে কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সাংবাদিকরা কি তাদের কণ্ঠ ছেড়ে কথা বলবার চেষ্টা করেছিল? সেটা একটা প্রশ্ন। কিন্তু আরও কিছু ঘটনা আছে, যেমন আপনি জানেন যে দিগন্ত টেলিভিশন বন্ধ হয়েছিল, চ্যানেল 1 বন্ধ হয়ে গিয়েছিল। আপনি জানেন যে দৈনিক দিনকাল বন্ধ হয়েছিল, সম্পাদককে রুম থেকে তুলে আনা হয়েছিল। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে কিভাবে নির্যাতন, নিপীড়ন, রক্তাক্ত করা হয়েছিল। শফিক রেহমানকে তার মতো বয়োজ্যেষ্ঠ সাংবাদিককে ভুয়া মামলা দিয়ে দীর্ঘদিন জেল খাটিয়ে তারপরে দেশ ছাড়া করতে বাধ্য করা হয়েছিল। আরেক শ্রেণীর সাংবাদিক তো বলতো যে সাংবাদিকরা এখানে মুক্ত স্বাধীন, তারা তো সেই মানে দরবারি সাংবাদিক, যারা হলো দরবারের সামনে বসে প্রধানমন্ত্রীর প্রশংসা করতেন, অনর্থক প্রশ্ন করতেন এবং তার মন পাওয়ার চেষ্টা করতেন। তারা হলো প্রাপ্তি যোগের আশায় এসব করেছেন। তারা কি সাংবাদিকতা করতেন না তখন? তাদের ওইটাকে যদি সাংবাদিকতা বলি, তাহলে তো সাংবাদিকতার মানে সংজ্ঞাই চেঞ্জ করতে হয়। সাহসের কাছ থেকে একটু শুনে আসি। রাজাকারের তালিকাভুক্ত এবং অমুক্তিযোদ্ধারাও পেয়েছেন মুক্তিযোদ্ধার সনদ এবং ভাতা। রাজাকারের সনদ দেওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব কেমন ভূমিকা রাখতে পারে এবং এর কি পরিণতি হতে পারে সমাজে? ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদ যখন যাকে যেভাবে পার্সে লাগিয়েছে, কাজে লাগিয়েছে, এবং মুক্তিযোদ্ধার সনদ থাকলে মুক্তিযুদ্ধের মতো একটি পবিত্র জিনিসকে তিনি কলঙ্কিত করেছেন। শুধু কলঙ্কিত না, ওই তার ছিলই তো একটা মুক্তিযুদ্ধের চেতনা, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনার নাম মুখে বয়ান তোলে এমন কোনো খারাপ কাজ নেই সে করতো না। 5-7 জন মন্ত্রী পরিষদের সদস্য তুমি ভুয়া মুক্তিযোদ্ধা ছিল, তাদের বয়স ছিল 2-3 বছর। ওই সময় সে কি মুক্তিযুদ্ধ করেছে? ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক কিছুটা দুই দেশের মধ্যেই উত্তেজনা বিরাজ করছে। ভারতের বেশ কয়েকটি দূতাবাসে, বাংলাদেশের দূতাবাসে হামলা করা হয়েছে এবং এখানে সাম্প্রদায়িক একটি ট্রাম্প কার্ড হিসেবে ভারত ব্যবহার করতে চাচ্ছে। ছাত্র সমাজের পক্ষ থেকে আপনি কি বার্তা দেবেন? দেখুন, আমরা সবসময় চাই বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং বাংলাদেশের প্রতিটি মানুষ ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। এখানে আমরা যদি সবাই ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই যদি দেশের প্রশ্নে এক হই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এক হই, এখানে পার্শ্ববর্তী দেশ যতই বড় রাষ্ট্র হোক না কেন, যতই ষড়যন্ত্র করুক না কেন, আমরা অবশ্যই প্রতিহত না, করতে এখানে কি পারব। আসলে মাইনরিটি ওইভাবে টর্চার হচ্ছে? এইখানে সকল ধর্মের সকল বর্ণের মানুষ খুব ভালোভাবে আছে বিধায় ফেসিস হাসিনার দোসররা তো এখনও বর্তমান বাংলাদেশে, এবং পার্শ্ববর্তী দেশ যদি সাম্প্রদায়িক ট্রাম্প কার্ড খেলে তার দাসকে, মানে তার দাস তো আর এই বাংলাদেশে পুনর্বহাল করা সম্ভব না, তার দাসের যে অনুসারীদের আবার পুনর্বহাল করার যে চেষ্টা করে, সে তাহলে বোকার স্বর্গে বাস করছে। বর্তমানে যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা বা পরামর্শ কি? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার অভ্যুত্থানের একটি সরকার। আমি আশা করি যত দ্রুত সম্ভব একটি নির্বাচনী রোডম্যাপ দিয়ে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ সাহস। মাহবুব ভাই, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা এবং পরামর্শ কি? এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একটা জাতীয় ঐক্যের বাতাবরণ সৃষ্টি করা দরকার। সম্মিলিতভাবে সবার পরামর্শ নিয়ে কর্মসূচি নির্ধারণ করা দরকার। এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান, তার একটা মূল সুর ছিল যে আগে যে ফ্যাসিবাদী শাসন, অগণতান্ত্রিক শাসন বাংলাদেশের জনগণ আর দেখতে চায় না, নতুন প্রজন্ম দেখতে চায় না, এটার কোনো পুনরাবৃত্তি চায় না। ফলে সংস্কার এবং সংস্কারের পরে নির্বাচন, এই বিষয়গুলো হতে হবে। কিন্তু সবার আগে যেটা দরকার বর্তমান পরিস্থিতিতে, জাতীয় সংকটে একটা ঐক্যবদ্ধ দৃঢ় ঐক্য। জি, ধন্যবাদ মাহবুব মোর্শেদ ভাই, ধন্যবাদ গণেশচন্দ্র রায় সাহস। প্রিয় দর্শক, ৩৬ জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা এ মাটির গর্ভে যে নতুন আলো প্রবেশ করিয়েছে তা ধরে রাখবার দায়িত্ব শুধু সরকারের একার নয়, আমাদেরও। বিভিন্ন স্থানে ঘটে যাওয়া মব ভায়োলেন্স, মব জাস্টিস ফ্যাসিবাদী সংস্কৃতিরই অংশ। সুশাসনের প্রয়োজনে দীর্ঘদিনের চর্চিত এই ফ্যাসিবাদী সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আইনের আশ্রয় নিতে হবে আমাদের। আসুন আমরা সুনাগরিকের পরিচয় দেই, ফ্যাসিবাদকে রুখে দেই। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।